ছায়ার চুলের বেনি দুটো ধরে ভরা মাঠ দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে নির্ঝর। ছায়া অনেক চেষ্টা করছে নির্ঝরের শক্ত মুঠো থেকে নিজের চুলগুলো ছাড়াতে, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আ- আমার ভীষণ লাগছে ভাই, আমায় ছেড়ে দিন দয়া করে। কে শোনে কার কথা? চারদিকে মানুষ দুই সাইড হয়ে নির্ঝরকে জায়গা করে দিচ্ছে। দেবে না বা কেন? এই শহরের এমপি সে, তার উপরে কে কথা বলবে? নির্ঝর ছায়াকে নিয়ে সোজা প্রিন্সিপাল রুমের এসে ছায়াকে ছুঁড়ে ফেলে মাটিতে। মাটিতে পড়ে ছায়া হাঁটুতে এবং হাতে কনুয়ে ভীষণ ব্যথা পায়। আহ! নির্ঝর এক নজর সামনে তাকিয়ে সেই কক্ষে উপস্থিত থাকা সব টিচারদের দেখে। নির্ঝরের দৃষ্টি বলছে তাদের এক্ষুনি ওখান থেকে পালাতে। ওরা কিছু না চিন্তা করে সবাই সেই কক্ষ ত্যাগ করে। ছায়া হাত ধরে কান্না করছে, তার ভীষণ ব্যথা হচ্ছে হাতে হাঁটুতে। নির্ঝর গিয়ে ছায়ার চুলগুলো আরও শক্ত করে ধরে ছায়ার মুখটা উঁচু করে নিজের মুখের সামনে আনে। আমি কিছু করিনি, বিশ্বাস করুন ভাই, আমি কিচ্ছু করিনি। তুই কিছু করিস না, তবে ছেলে তোর ঠোঁটে হাত কিভাবে দিল? এই ঠোঁটে হাত দিয়েছিল, বৃদ্ধাঙ্গুল দিয়ে ছুঁয়ে দিয়েছিল। এই ঠোঁট, তাই না? এই ঠোঁটই তো। নির্ঝর কথাগুলো বলে ছায়ার ঠোঁটের সেখানে কামড় বসিয়ে দেয়। ঠোঁট ফেটে লাল তরল বেরিয়ে এলো। নির্ঝর সেই তরল পানির কণার মতো শুষে নেয়। ছায়া এবার দুহাত মাটি থেকে উঠিয়ে নির্ঝরের বুকে রাখে। নির্ঝরকে সরিয়ে দিতে চাইছে ছায়া, কিন্তু সামনের পুরুষের শক্তির সাথে ছায়ার ছোট্ট বাচ্চার শক্তি পেরে উঠছে না। নির্ঝর ছায়াকে ছেড়ে দেয়। ছায়া সোজা হয়ে মাটিতে শুয়ে পড়ে, হাঁপাতে থাকে। ছায়া কোনো ক্রমে নিজেকে সামলাচ্ছিল, তখনই আবারও নির্ঝরের আক্রমণের শিকার হয়। নির্ঝর ছায়ার গাল দুটো চেপে ধরে আবারও উঁচু করে নিজের মুখের সামনে আনে। ভা- ভাইয়া, আমি অনেক ব্যথা পাচ্ছি। ভাবি তো, বাবার জন্যই ধরেছে। আমি কিছু করিনি, আমি সত্যি বলছি। ওই ছেলেটাকে আমি পছন্দ করতাম ঠিকই, কিন্তু ওকে আমি আমায় ছুঁয়ে দেওয়ার পারমিশন দেইনি। ছায়ার মুখে পছন্দ করতাম কথাটা নির্ঝরের রাগের আগুনে ঘি ঢেলে দেবার মতো কাজ করলো। তুই বোবা কেন নস, হ্যাঁ? মাঝে মাঝে তো মনে হয় তুই বোবা হলেই ভালো হতো। কথা বলতে পারতি না, আমি শান্তি পেতাম। এসব শোনাও লাগতো না। নির্ঝরের বলা প্রতিটি কথা ছায়ার হৃদয়ে তীরের মতো বিঁধছে। ছায়া এই মুহূর্তে নির্ঝরকে প্রচণ্ড রকমের ভয় পাচ্ছে। নির্ঝরের রক্তচক্ষু দিয়ে যেন আগুনে ফুলকি বের হচ্ছে। ছায়া নির্ঝরের বাহুডোর থেকে নির্ঝরের ভয়েই থরথর করে কাঁপছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ছায়া। ছায়ার অতিরিক্ত কান্না আর ভয় দেখে নির্ঝরের রাগটা একটু হলেও শান্ত হয়। ধীরে ধীরে ছায়ার মাথায় হাত বুলাচ্ছে নির্ঝর। ছায়া এখনো ভয়ে সেভাবেই কাঁপছে। এত কাঁপছিস কেন? তোর কাঁপাকাঁপি দেখি বিয়ের পরের কাজটা আগে করে ফেলতে মনে চাইছে। ছায়া কোনো উত্তর দেওয়ার সাহস তো দূরে থাক, শব্দও খুঁজে পাচ্ছে না। আর কাঁপিস না। নির্ঝর টেবিলের ওপর থেকে পানির গ্লাস নিয়ে ছায়ার মুখের সামনে ধরে। খেয়ে নে। বা- বা- বাড়ি যাব। দিয়ে আসবো আমি, শান্ত হ। এ- এখন যাব। আমি দিয়ে আসবো বললাম তো। তাহলে তাহলে? পানি খেয়ে নে। ছায়া পানি খেয়ে নেয়। শরীরের কাঁপুনি একটু কমেছে। অতিরিক্ত কাদার জন্য ছায়ার মুখ লাল হয়ে আছে। নির্ঝর ছায়ার মুখে হাত দেয়। ফর্সা মুখটা লাল হয়ে গেছে। নির্ঝর ছায়ার চুলগুলো কপাল থেকে সরিয়ে দেয়। তারপর নিজের বুকের মাঝে নিয়ে আসে ছায়াকে। ছায়া এখনও হেঁচকি তুলছে। নির্ঝরের পরনে থাকা সাদা পাঞ্জাবিটা নিচে বসার কারণে ময়লা হয়ে গেছে। ছায়ার শরীরটা নির্ঝরের কাছে অর্ধেক। নির্ঝর সেই এক পুরুষ, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, অতিরিক্ত ফর্সা নয়, মোটামুটি ফর্সা। তবে ওর চেহারায় একটা মায়া আছে। মায়া থাকলে কি হবে, ভেতরে থাকা মানুষটা যে কত কঠিন সেটা সবাই ভালোই জানে। নির্ঝর চৌধুরী আতিফ চৌধুরীর একমাত্র ছেলে। বাবা এ শহরের এমপি ছিলেন। আতিফ চৌধুরীর বয়স হওয়াতে বর্তমান তার গদি পেয়েছে তার ছেলে নির্ঝর চৌধুরী। শহরের প্রতিটা মেয়ের কাছে স্বামীর মতো সে। সবাই তাকে সেই রকমভাবেই কল্পনা করে। তবে নির্ঝর মানুষটা ভীষণ শক্তপোক্ত। চারদিকের সবাইকে কিভাবে সামলাতে হয় তা সে ভালো করেই জানে। তার ব্রেনটা ব্রেন নয়,
কম্পিউটার। কম্পিউটার থেকেও অনেক দ্রুত কাজ করে, যার জন্য শহরে তার কোনো শত্রু তার সামনে টিকতে পারে না। নির্ঝরকে এই শহর ছেড়েও বাইরের শহরের সবাই ভালো করেই চেনে। ন্যায়বাদী, সত্যের পথে চলা এমপি সে। মাননীয় প্রধানমন্ত্রীর থেকে সে একটা মন্ত্রীর পদও পেয়ে যাবে হয়তো পরের ইলেকশনে। ছায়া ক্লাস 10-এ পড়ুয়া একটা মেয়ে। বয়সটা তার বাচ্চামি করার, তবে বাচ্চামি করা তার এমনি থেকেই স্বভাব। এতটাই সাদাসিধা মেয়েটাই সবাইকে সব সত্যি কথাই বলবে। এতে ওর ক্ষতি হলো কি ভালো হলো তা দেখার সময় ছায়ার নেই। ওর এইসব সত্যি কথার জন্য কতবার নির্ঝরের কাছ থেকে শাস্তি পেয়েছে তা সে নিজেও জানে না। ছায়ার বাবা গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক, সামান্য বেতন, তবে এতেই ছায়া বড় বোন তমা এবং তার মায়ের ভালো করেই চলে যায়। কথায় আছে না, ভালোবাসা থাকলে টাকা পয়সা তুচ্ছ। এটাই হয়েছে ওদের সংসারে। ছায়ার বাবা তৌফিক হাসান খুবই বিচক্ষণ মানুষ। নির্ঝর যে ছায়ার জন্য পাগল তা তিনি জানেন, তবে তিনি এটাও জানেন আল্লাহ চাইলে তার ছোট্ট মেয়েটার স্বামী হবে এই নির্ঝর চৌধুরী। নির্ঝর যে তার মেয়েকে সব কিছু থেকে এমন আগলে রাখে তা তিনি ভালো করেই বোঝেন। নির্ঝরের ভালোবাসার মাঝে কখনোই তাদের বয়সটা আসবে না, তৌফিক হাসান সেটাও বোঝেন। ফিরে আসা যাক স্কুলে। ছায়া, নির্ঝরের শীতল কণ্ঠ শুনে ছায়া মাথা উঠিয়ে তাকায়। বাসে যাবি না? ছায়া চোখ মুছে উঠে দাঁড়ায়। নির্ঝর ছায়ার স্কুল ড্রেসের ওড়নাটা ঠিক করে দেয় নিজের হাতে। ছায়া এই মুহূর্তে এত ভয় পেয়ে আছে, নির্ঝরের কোনো কাজে বাধা দেওয়ার মতো সাহস তার নেই। নির্ঝর ছায়ার চুলগুলো ঠিক করে দেয়। ছায়ার চোখের পানি নিজের হাতে মুছিয়ে দেয়। ছায়ার উচ্চতা নির্ঝরের বুক পর্যন্ত। নির্ঝর ছায়াকে নিয়ে বেরিয়ে আসে। স্কুলের সবাই যে যার নিজের কাজে ব্যস্ত ছিল। নির্ঝরের ওপরে কথা বলার সাহস এখানে কারোরই নেই। নির্ঝর বেরিয়ে আসতে তার দেহরক্ষীগুলো তাকে সামনে এবং পেছন থেকে ঘিরে ধরে। নির্ঝর ছায়াকে নিয়ে গাড়িতে ওঠে। তারপর সোজা রওনা হয় ছায়াদের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে কি ঘটেছিল, নির্ঝর কেন এত রেগেছিল, চলুন জানা যাক। প্রতিদিন সকালের নিয়ম মতো আজকেও ছায়া সকালে উঠে কোচিং থেকে বাসায় এসে খাবার খেয়ে টিফিন নিয়ে স্কুলে চলে আসে। স্কুলে এসে নিজের ক্লাসে মনোযোগ দেয় ছায়া। আজ ছায়ার বান্ধবী রূপা আসেনি। আজ বৃহস্পতিবার, কাল শুক্রবার। ছায়ার বান্ধবীটা এত ফাঁকিবাজ, রূপা না আসলে ছায়ারও ভালো লাগে না। ছায়াদের 4টা ক্লাস টিফিনের আগে এবং 3টা ক্লাস টিফিনের পরে। 3টে ক্লাস শেষে টিফিন দেয়। ক্লাসের সবাই মিলে যে যে টিফিন এনেছে তারা এক জায়গায় বসে টিফিন করে। এরপর ছায়া বেরিয়ে আসে তার সহপাঠীদের সাথে বাইরে একটু হাঁটাহাঁটি করতে। XYZ লিগ অফিস। নির্ঝর নিজের চেয়ারে মাথা এলিয়ে বসেছিল এমন সময় তার রুমে আসে তার বিশ্বস্ত কর্মী রহিম চাচা। নির্ঝরের অ্যাসিস্ট্যান্টের মতন তিনি, যদিও এসব রাজনৈতিক দলের কাজের কোনো অফিসিয়াল নাম হয় না, তবে তাকে নির্ঝরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বললেই চলে। এমপি সাহেব, বলুন চাচা। হাই স্কুলের স্যারের সঙ্গে দেখা করতে হবে যে আজকে। আজ মিটিং ছিল? জি, আজই মিটিং ছিল। চাচা, এখন কি স্কুল টাইম? জি, এখন স্কুলের সময়। আচ্ছা ঠিক আছে, গাড়ি বের করে বলুন রহমতকে। ঠিক আছে। রহিম চাচা চলে যায়। নির্ঝর কিছুক্ষণ পরে বের হয় তার কেবিন থেকে। এরপর সে চলে আসে হাই স্কুলের উদ্দেশ্যে। স্যার, একটা প্রশ্ন করব? করো। আপনি চাইলে স্কুলের হেডমাস্টার আপনার অফিসেই চলে আসতো, তবে আপনি কেন এই দুপুরে যাবেন সেইখানে? তোমার জানার প্রয়োজন নেই। জি স্যার। রহমত ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। ছায়া তার বান্ধবীদের সাথে নিচে এসে বসে গল্প করছিল। এমন সময় প্রান্ত এসে তাদের সামনে। প্রান্ত তাদের স্কুল থেকে চলে যাওয়া প্রাক্তন ছাত্র। সার্টিফিকেট নিতে এসেছিল। প্রান্ত এই এলাকার মেয়রের ছেলে। বলতে গেলে খুবই এরোগেন্ট টাইপের একটা ছেলে। ছায়াকে সে পছন্দ করে অনেক আগে থেকেই। ছায়াকে একবার প্রপোজও করেছিল। তখন ছায়া মাত্র ক্লাস 8-এ পড়তো। তখন ছায়া বারণ করে দেয় প্রান্তকে। যদিও ছায়া প্রান্তকে পছন্দ করে, তবে সেটা ভাই হিসাবে।
প্রান্ত আবার ছায়ার বংশের ছেলে, ছায়ার ভাই হয় সম্পর্কে। এই জন্য ছায়া তখন বলেছিল হ্যাঁ তাকে সে পছন্দ করে, কিন্তু ওই রকম নয়। আসলে ছায়া ভীষণ সাদা সিধা ভোলা ভোলা একটা মেয়ে, সাদা কাগজ, যে যা লিখবে তাই বলবে। সেদিন থেকে প্রান্ত ভীষণ রাগ ছায়ার ওপরে। ওর মনে তো ছায়াকে অ্যাসিড মারার পরিকল্পনা ছিল, শুধুমাত্র নির্ঝরের জন্য পারেনি। নির্ঝরের দুটো চোখ এই বাচ্চা মেয়েটাকে 24 ঘন্টা প্রোটেক্ট করে। এমনকি নির্ঝরের যখন সংসদ অ্যাটেন্ড করতে ঢাকায় যায়, তখনও নির্ঝরের হয়ে দুটো লোকের চোখ সব সময় ছায়ার ওপরে থাকে। প্রান্তের একটা ভুল সিদ্ধান্ত প্রান্তের পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। সেই ভয়ে এই পর্যন্ত ছেলেটা কোনোভাবেই ছায়ার কোনো ক্ষতি করতে পারেনি। তবে ছায়া অবুঝ এসব ঘটনার থেকে সে অনেক দূরে। সে জানেও না এসব তার পেছনে দিয়ে হয়ে গিয়েছে। কিরে ছায়া, কেমন আছিস? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আছি ভালোই। এখানে কি করছিস? বসে আছি, দেখতে পাচ্ছেন না? তা তো পাচ্ছি। তা তোর বেনিগুলো সুন্দর। ছায়া বিরক্তি নিয়ে তাকায় প্রান্তের দিকে। কি মনে হয় বিরক্ত হচ্ছিস? হ্যাঁ, যখন বুঝতে পারছেন তবে কেন বাজে বকছেন? কি তোর ঠোঁটে এটা কি? প্রান্ত কথাটা বলে কারোর কিছু বুঝে ওঠার আগেই ছায়ার ঠোঁটে আঙ্গুল রাখে। ছায়া কিছু বলতে যাবে তার আগেই শক্ত দুটো হাত ছায়ার চুলের বেনি দুটো ধরে ছায়াকে তার বুকের সাথে মিশিয়ে নেয়। পরের ঘটনা সবারই জানা। গাড়িতে ছায়া শুধু মাঝে মাঝে হেসকি তুলছে, তাছাড়া একটা কথাও বলেনি। এমনটা নয় যে এই লোকের কাছে সে মার খায়নি, আগেও খেয়েছে, চর খেয়েছে, অনেক বকাও খেয়েছে। তবে আজ সব কিছুর ঊর্ধ্বে চলে গিয়েছিল বিষয়টা। ছায়াদের বাড়িটা টিনের দোতলা, সামনে বড় উঠান, এক পাশে পেয়ারা গাছ, অন্য পাশে বড় একটা জবা ফুলের গাছ, তার আরেক পাশে গোয়াল, অন্য পাশে বড় একটা গোলাপের গাছ। গোলাপ ছায়ার পছন্দ, গাছটাও তারই হাতে লাগানো। এটা গ্রাম, তবে এখানের মানুষগুলো সব শিক্ষিত হয়ে বের হয় বেশি, ওরা অনেক পরিশ্রমী। ছায়াদের উঠানে নির্ঝরের গাড়ি এসে থামতে ছায়া নামার জন্য ছটফট করতে থাকে। তুই কি নিরিবিলি কোনো কাজ করতে পারিস না? নির্ঝরের আরেক দফা রাগী কণ্ঠ শুনে ছায়া নীরব হয়ে যায়। নির্ঝর গাড়িটা খুলে দেয়। ছায়া নেমে দৌড় দেবে, তখনই হাঁটুর ব্যথাটা নাড়া দিয়ে ওঠে। এদিকে নির্ঝর গাড়ি দেখে তমা ঘর থেকে খাওয়া রেখে বেরিয়ে আসে। নির্ঝর ভাই, আপনি কখন এলেন? আমি ব্যথা পেয়েছি, আমায় একটু ঘরে নিয়ে যা। তমা ছায়াকে পাত্তা না দিয়ে নির্ঝরের দিকে এগিয়ে যায়। ছায়া হাঁ হয়ে তাকিয়ে আছে। ছায়ার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। আসলে ছায়া অল্প একটুতেই কষ্ট পেয়ে যায়, আবার তা ভুলেও যায়। ছায়ার মা রাবেয়া বেগম গরুর গোয়ালে কাজ করছিলেন, হাতে তার গোবর লাগা। ছায়াকে কাঁদতে দেখে তিনি ছুটে আসেন। মা, কি হয়েছে তোর? ছায়া কিছু বলবে তার আগেই নির্ঝর বলে ওঠে, কিছু না চাচি, স্কুল আপনার মেয়ে খেলতে গিয়ে ভালো মতো আছাড় খেয়েছে, এত জোরে যে হাতের কোনোই হাঁটু ফেটে গেছে। এই যে ঔষধ, এটা লাগিয়ে দিবেন। কিন্তু বাবা, তুমি ওকে কই পেলে? আমি একটা কাজে গিয়েছিলাম স্কুলে, ওকে কাঁদতে দেখে নিয়ে এলাম। ও ঠিক আছে, কিন্তু ওষুধ বাসায় আছে, তুমি ঘরে এসো, বসো। না চাচি, আজ আর নয়, পরের দিন আসবো, আমার কাজ আছে। নির্ঝরের ওই চাহনি দেখে ছায়ার আর সাহসে কুলায়নি কিছু বলবে যে। ছায়া মায়ের গায়ে ভর দিয়ে রুমে আসে। ছায়া মা, এখনো বাচ্চা আছিস? তোর বাবা জানলে আমাকে রাগ করবে। সরি মা। এমনি থেকে মেয়েটা কাঁদছে তা দেখে রাবেয়া বেগম আর ছায়াকে কিছু বলে না। আচ্ছা থাক, কাঁদতে হবে না আর। যা গিয়ে গোসল করে আয়, আমি খাবার দিচ্ছি, তারপর ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। রাবেয়া বেগম আবারও গোয়ালে চলে যায়। ছায়া জামা নিয়ে ওয়াশরুমে যাবে, তখনই তমা আসে রুমে। কি রে ছায়া, সত্যি করে বল তো, তোর কি হয়েছে? কি হবে, পড়ে গেছি, উনি বলো শুনিসনি? তুই নির্ঝরকে উনি বলবি না? ও মা, আপু তুই রেগে যাচ্ছিস কেন? বয়স দেখেছিস তোর? তুই নির্ঝরের মতো বয়স্ক একটা ছেলেকে উনি কেন বলিস? তাছাড়া উনি কাদের বলে জানিস? কাদের? অত বোঝা লাগবে না, যা গোসল করে আয়। আর শোন, নির্ঝরের থেকে একটু দূরে থাকিস। আমার কাছে থাকার অত শখ নেই। কথাটা বলে ছায়া বাথরুমে চলে আসে, গোসল করে নেয়।
রাবেয়া বেগম মেয়েকে ভাত খাইয়ে ঔষধ খাইয়ে দেয়। ছায়া ঘুমিয়ে যায়। রাতে ব্যথার কারণে বিকেলের কোচিংয়ে যায়নি ছায়া। রাতের বেলায় তৌফিক হাসান বাড়িতে আসেন। তৌফিক হাসান বাড়িতে আসলে সর্বপ্রথম ছায়া দৌড়ে আসে বাবার কাছে। আজ ছায়া আসছে না দেখে তিনি স্ত্রীর কাছে জিজ্ঞেস করলেন, রাবেয়া, ছায়া কোথায়? আজ আমার কাছে ছুটে এলো না? রোমে আছে। ওই স্কুলে পড়ে গেছে, হাঁটু কেটেছে, হাতের কোণে কেটেছে, ঠোঁটও ফেটে গেছে। বলো কি, আগে জানাওনি কেন? আসলে নির্ঝর ওকে দিয়ে গেছে বাড়িতে, তাই। ও। তৌফিক হাসান মেয়ের রুমে যায়। ছায়া রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেছে। ঘুমন্ত মেয়ের কপালে চুমু দিয়ে বেরিয়ে এলেন। অনেক ব্যথা পেয়েছে? হ্যাঁ, একটু ব্যথা পেয়েছে, তুমি চিন্তা করো না। বাবা, এত চিন্তা করো কেন? জানোই তো তোমার মেয়ে কতটা চঞ্চল। তমা বাবা মায়ের সাথে খাবার খেয়ে তার রুমে চলে আসে। রুমে এসে শুয়ে শুয়ে নিজের ফোনটা হাতে নেয়। আজ থেকে 2 বছর আগে নির্ঝরের প্রোফাইলে রিকোয়েস্ট দেওয়া ছিল তার। 2 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত লোকটা তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। নির্ঝরের কত শত ছবি, তবে সবগুলোই ট্যাগ করা ছবি। ছেলেটা বড্ড কমই ছাড়ে ছবি। তার আশেপাশের মানুষ তার ছবি তুলে তাকে ট্যাগ করে। এই তমা এইগুলো দেখে মৃদু হাসে। তারপর সেও ঘুমের রাজ্যে পাড়ি দেয়। চৌধুরী বাড়িতে নির্ঝরের প্রবেশের সাথে সাথে পিনপতন নীরবতা সৃষ্টি হলো। সবাই জানে নির্ঝর ঠিক কতটা ঘাড় তেরা। এই চৌধুরী বাড়িতে সবাই তাকে ভয় পায়। একটা শহর যার অধীনে তার একটু রাগী হওয়া স্বাভাবিক, না হলে যে মানুষ কথা শুনবে না। নির্ঝর, খাবার খেয়ে নে বাবা। মা, রাত 12টা বাজে, তুমি এখনো জেগে আছো? কি করবো আমি, তুই বল। বিয়ে তো করবি না, তোর এই বাতরামি দেখার শোনার করার জন্য আমি তো আছি। মা, বিয়ে করলে সব ঠিক হবে? হ্যাঁ, আমি অপেক্ষা করছি এখন, তখন বৌমা করবে। আর বৌমা যদি ঘাটতারা হয়? তো কি হয়েছে, আমি শিখিয়ে নেব আমার বৌমাকে। আমার প্রিয় মা, এত চিন্তা করো না, আমি ভালো আছি। মাত্র 29 বছর বয়স আমার, আর একটু বড় হই। হ্যাঁ, বড় হওয়া বসে আছি। বলছি বাবা, একটু বল না কবে একটু বাড়িতে আনবি ওকে, আমার একটু দেখতে ইচ্ছে করে। মা, কি মামা শুরু করলি? শুধু কি তুই দেখবি, আমি দেখবো না? খেতে দিবে নাকি উঠে যাব? শুধু ভয় দেখাস তুই। নির্ঝর রাগী, রুক্ষ, যাই হোক না কেন মায়ের কাছে সে আদর্শ ছেলে। নির্ঝর খাওয়া শেষ করে রুমে চলে আসে আমিনা বেগম, নির্ঝরের মা। ছেলের প্লেটগুলো রান্নাঘরে রেখে তিনিও রুমে চলে যায়। নির্ঝরের রুমটা এইবারের মধ্যে সবচেয়ে বড়। এমনি চৌধুরী বাড়িটা এই গ্রামের মাঝে সব থেকে বড় এবং বিলাসবহুল বাড়ি। 3য় তলা এই বাড়িটা রাজবাড়ির মতো ডিজাইন করা হয়েছে। নির্ঝর 2 তলার রুমে থাকে। রুমে নির্ঝর ফ্রেশ হয়ে বিছানায় চলে যায়। চোখ বন্ধ করতেই মায়াবতীর 2 বেনির কথা মনে পড়ে যায়। এভাবেই ঘুমিয়ে যায় সেও। সকালের পাখি বললে ভুল হবে না ছায়াকে। আজান দিলেই সে ঘুম থেকে উঠে যায়। সকালের রোদ আর শিশির ছায়ার কাছে ভালোবাসা। ছায়া ঘুম থেকে উঠে তার ব্যথা কমেছে, এবার আর তাকে ঠেকায় কে। নামাজ পড়ে মায়ের কাছে চলে আসে। রাবেয়া বেগম সকালের নাস্তা তৈরি করতে রান্নাঘরে এসেছেন। ছায়াকে দেখে তিনি জিজ্ঞেস করলেন, ব্যথা কমেছে? ওসব ব্যথা কখন কমে গেছে? তুমি আবার চা দাও। চা খাবি? আজ তো আপনার ছুটি, তাই না? হ্যাঁ, শুক্রবার আজ। রাবেয়া বেগম ছায়াকে চা বানিয়ে দেয়। ছায়া চা আর 2টো বিস্কিট খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই গ্রামে তার চারদিকে ঘুরতে কী যে মজা লাগে। সে একা একাই ঘুরতে ভালোবাসে। পুকুর পাড়ে বকুলতলা, কি সুন্দর ফুল ফুটেছে, ঘ্রাণে মোমো করছে চারদিক। ছায়া কিছু বকুল ফুল খুঁটে পুকুরের সিঁড়ি বাঁধা পাড়ে বসে আছে ছায়া। দিনের আলো এসেছে পৃথিবীতে কেবলমাত্র। দেখতে কি সুন্দর লাগছে। পানিতে ওই লালাভা দেখেই মন খুশি খুশি লাগে ছায়ার। পুকুরটা চৌধুরী বাড়ির, অর্থাৎ নির্ঝরদের। তবে ওদের বাড়ির মধ্যে না, বাইরে। ছায়াদের বাড়ি থেকে বেশ দূরে জায়গাটা। তবে এটা দেখতে ভীষণ সুন্দর আর ছায়ার পছন্দের জায়গা। ছায়া তাই এখানেই আসে। হঠাৎ করে ছায়ার পাশে কেউ এসে বসল। এত সকালে কে আসলো এটা দেখতে ছায়া পাশে তাকায়। নির্ঝরকে দেখে মুখটা ঘুরিয়ে নেয়।
এখানে আর থাকবে না সে। ওঠার জন্য যখন সে পা বাড়ায় তখনই শক্ত সেই হাত ছায়ার কোমর পেঁচিয়ে ছোট্ট শরীরটাকে নিজের কাছে নিয়ে আসে। ছাড়ুন, এভাবে কেউ মেয়ে মানুষকে ধরে? তুই কি মেয়ে মানুষ নাকি? প্রমাণ লাগবে? যদিও ছায়া এই মানুষটাকে জমের মতো ভয় পায়, কিন্তু স্বভাব যে স্বভাবই। ছায়া স্পষ্টভাষী, সে স্পষ্টভাবেই কথা বলবে। সে যদি সামনে স্বয়ং আজরাইল আলাইহিসসালামও দাঁড়িয়ে থাকে তাও। দিলে তো ভালোই হয়। দেখুন, আব্বাকে বলে দেবো কিন্তু। কি বলবি? বলবো যে বল। ছাড়ুন। শোন ছায়া, এখানে তোর সাথে আমি ভালোবাসা করতে আসিনি। এনে আমার শার্ট ধুয়ে দে। কি? আমি ধোবো আপনার শার্ট? হ্যাঁ, তুই ধুবি। খুব ঠেকা পড়েছে। এটা চৌধুরী বাড়ির পুকুর, তুই এখানে আমার সাথে একা। আমি যদি এখন তোকে এই পুকুরে চুপি মারি তাহলে বল কেউ টের কি পাবে? এত ভয় কেন দেখাচ্ছেন? ভয় কই দেখালাম? শার্টটা ধুয়ে দিবি? দেব দিন। কি মুসিবতে পড়লো মেয়েটা। কমপক্ষে আধা ঘন্টা ধরে নির্ঝর এই একটা শার্ট ধুয়েছে ছায়াকে দিয়ে। ছায়ার হাত ব্যথা করছে। কতটা সময় এভাবে কাছে যায়? হয়েছে। হয়েছে, এবার ঠিক আছে। ছায়া জলদি শার্টটা চিপড়ে নির্ঝরের হাতে দিয়ে দৌড় দেয়। নির্ঝর হাসছে সেখানে বসে। ঘুম থেকে উঠে নির্ঝরের জানালার কাছে এসেছিল, তবে এটা আশা করেনি জানালার সামনে এসেই দূরে পুকুর পাড়ে ওই পরীটাকে দেখবে সে। তবে হৃদয়ের ওই মায়াবীর জন্য দুষ্টু সব পরিকল্পনা করে রাখে নির্ঝর। তবে সে পরিকল্পনা বাস্তবায়ন করতেও বেশ ভালোই লাগে নির্ঝরের। ছায়া বাড়িতে আসে যখন, তখন সবাই ঘুম থেকে উঠে গেছে। কিরে মা, ভিজলি কিভাবে? আব্বা, ওই পুকুরে গিয়েছিলাম, ওখান থেকে। যা জামা পাল্টে আয়, এত ছোট ছোট করিস তুই? ছায়া হেসে সেখান থেকে চলে আসবে এমন সময় তমা ছায়াকে আটকে ধরে। দাঁড়া, কি হয়েছে? তুই কোন পুকুরে গেছিলি? ওই বাঁধা পুকুরে। কেন? তুই চৌধুরী বাড়ির পুকুরে গেছিলি? হ্যাঁ, ওখানেই তো যাই। কেন গিয়েছিলি? যাবি না এরপর থেকে? বললেই হলো যাবি না, এরপর থেকে আমি যাব, পারলে ঠাকাস। ছায়া! আব্বা, তোমার মেয়েকে কিছু বলবা? তোমা কেন ছায়াকে বিরক্ত করছিস? আব্বা কিন্তু। তমা আর কিছু বলে না। সকালের নাস্তা শেষ করে নির্ঝর তার অফিসে চলে আসে। নির্ঝর আসতেই একজন বৃদ্ধ লোক নির্ঝরের পায়ের কাছে এসে পড়ে। ও আব্বা, তুমি আমার ছেলের মতো, তুমি আমাকে সাহায্য করো। আরে আপনি এইভাবে পায়ে কেন ধরছেন? উঠুন। আমি জানি, তুমি দয়া করে আমার জমিটা ঠেকাও। জমিটা ঢাকাবো মানে? এই খালিদ ভাই, তুমি ওঠো, এমপি সাহেব ব্যস্ত। নির্ঝর রহিম চাচার দিকে তাকায়। চাচা বাদ দাও, ওনাকে বলতে দাও। আমার জমি মেয়র সাহেবের ভাই কোবাট্রকভাবে জাল দলিল করে নিছে। তুমি তো জানো আমার চারদিকে গোয়ালের 2টা গরু, আর এই জমিটুকু ছাড়া কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়ি যান, আমি আসছি। সত্যিই বাবা? আমি সত্যি বলি, আমি কথা দিলাম। বাড়ি যান চাচা। বৃদ্ধ চাচা চলে যায়। রহিম চাচা, ওনার জমি কোথায়? তৌফিক হাসান আছে না মাস্টার, হুম। ওনার বাড়ির পাশে ওই যে 10 শতক ধানি জমি। 10 শতক ধানের জমিও গোবার জাল দলিল করলো? এমপি সাহেব ওখানে সমস্ত জমি উনি জাল দলিল করেছে, আর সবাইকে থ্রেট দিচ্ছে যে ওনার জমি এখন বর্গা দিতে হবে। কিন্তু গরিব কৃষকরা তাদের এতদিনে কষ্টে চাষ উপযোগী করে নেওয়া নিজেদের জমি যখন শুনছে অন্য কারো, তখন সবাই পাগল হয়ে যাচ্ছে। আমি এত কিছু থেকে কিভাবে বঞ্চিত হলাম চাচা? আসলে এমপি সাহেব, আপনি এত কাজের মধ্যে ব্যস্ত ছিলেন, তাই। গাড়ি বের করুন, ম্যাজিস্ট্রেটকে খবর দিন। আমার কাছে সব জমির পেট দলিল সহ রেকর্ড, অ্যাসে রেকর্ড সব কিছু এবং নকশাটা চাই। জি ঠিক আছে। ছায়া উঠোনে বসেছিল এমন সময় রাবেয়া বেগম ছায়ার কাছে একটা নারকেল আর দা এনে দেয়। চলতে পারিস? আম্মা, এটা আবার বলতে হবে? রাবেয়া বেগম হাসে। ছুলে দে, নাড়ু বানিয়ে দেব। এ মা, তাই এখনই ছুলে দিচ্ছি? ছায়া নারকেল আর দা নিয়ে উঠানে বসে চলতে। তৌফিক হাসান খড়ি এক জায়গায় করছিল এমন সময় তাদের বাসার সামনে অনেকগুলো গাড়ি দেখতে পান তিনি। এসি ল্যান্ডের গাড়ি, এমপির গাড়ি, ইউএনও আছে।
তিনি খড়ির পাজা মাটিতে রেখে এগিয়ে যায়। রাস্তা থেকে উঠে দাঁড়ান মিস ছায়া। নারকেলের এক পাশের ছোবলা এত শক্ত, ছায়া রীতিমতো যুদ্ধ করতে শুরু করেছে সেটা নিয়ে। যুদ্ধের এক পর্যায়ে পেছন থেকে নির্ঝরের কণ্ঠ ভেসে আসে। ছায়া দাঁড় রেখে পেছনে তাকিয়ে দেখে তাদের উঠান ভরে গেছে মানুষে। ছায়া ভয় পেয়ে যায়। নির্ঝর ছোট্ট ছায়ার চোখে ভয় দেখে মৃদু হাসে। তৌফিক চাচা, ছায়াকে রুমে নিয়ে যান। সবাই 10 কদম পেছনে যাও। নির্ঝরের আদেশ শুনে সবাই সেখান থেকে দমকদমে পিছিয়ে যায়। আরে আমার মেয়ে, ভয় পেয়ে গেছিস? আব্বা এত মানুষ কেন? পরে বলবো, ঘরে যা। ছায়া নারকেল আর দা সেখানে রেখে ঘরের দিকে দৌড় দেয়। নির্ঝর সেই অস্বস্তিতের দিকেই তাকিয়ে রয় যতটা সময় পর্যন্ত সেটা চোখের আড়াল হয়ে যায়। ছায়া রুমে এসে বসে পড়ে। তখনই তমা আসে তার সামনে। কিরে পাখাবাড়ি, এত ফরফর করে বেড়াস, এখন দেখতে মন চাইছে না ওখানে কি হচ্ছে? না, কত মানুষ ওখানে, কে যাবে ওখানে? চল না ছায়া, বোন আমার, আমরা দেখে আসি। দেখ, তোর বান্ধবী, তুবার বাবা আর তোর বান্ধবীও এসেছে। তাছাড়া আব্বা তো আছেই। আরে না, আমি যাব না, মা বকবে। কেন বকবে? আমি দেখবো নি। আর তাছাড়া আব্বা আছে না। ছায়াদের ঘরের জানালা দিয়ে ওখানে দেখা যাচ্ছে সব, অনেক মানুষ ওখানে। ধুরো, চল চল। তমা জোর করে ছায়াকে নিয়ে বেরিয়ে যায়। আসলে এই মুহূর্তে তমা ছায়াকে টানাটানি করছে, কারণ সে জানে ছায়া থাকলে তার বাবা তাকে কম বকবে। ছায়া তমা ওই জায়গায় চলে আসে। তৌফিক হাসানের বড় একটা জায়গা আসছে বাসার পাশে। সেখানে লিচু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, নানা ধরনের গাছ উপস্থিত। সেই জমিটা পার করলেই বড় জমির ক্ষেত। এখানে থেকে অনেক দূর পর্যন্ত ধানি জমি কৃষকদের। দেখ আপু, আব্বা চই লাগেছে, কত সুন্দর হয়েছে। ছায়া ওটা বলছে, কিন্তু তমা তো একদিকেই তাকিয়ে আছে। যদিও ভিড়ের মাঝে নির্ঝরের চেহারাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তাও মনের শান্তি। ছায়া তমার হেরফের না দেখে পাশে সরে আসে। ছায়াদের লিচু গাছে সব লিচুই বিক্রি করা হয়েছে আর খেয়ে ফেলা হয়েছে। তবে বড় একটা গাছে এক থোকা লিচু লুকিয়ে আছে, লাল লাল। ছায়া তা দেখে সোনা পাওয়ার মতো খুশি হয়ে যায়। কি সুন্দর, কোথায় ছিলে তুমি বাছা? যতই লুকাও না কেন, এখন তুমি যাবে আমার পেটে। ছায়া সেই লিচু গাছের নিচেই ওই লিচু পাড়তে লেগে যায়। এদিকে এই জায়গাটায় এখন এ পক্ষ এবং সে পক্ষের বিশাল এক গ্যাঞ্জাম লেগে গেছে। গ্যাঞ্জামটা এখন দা এবং কুড়ালে রূপান্তর হচ্ছে। সেখানে থাকা সব মেয়ে বউকে বাসায় পাঠিয়ে দেয়া হচ্ছে তৎক্ষণাৎ। ছায়া লিচুগুলো পেরে বাসার দিকে হাঁটা ধরে। তার পেছনের দিকে কোনো খেয়াল নেই। তবে ছায়াদের রান্নাঘরের সামনে আসতেই হঠাৎ করেই কেউ একজন ছায়াকে পেছন থেকে টেনে ধরে। ছায়া চিৎকার করার আগেই ছেলেটা চিৎকার করে ওঠে। কে আসবি আই, আমাকে কোনো পুলিশ ধরতে আসবে আই। আজ এই মেয়ের জীবন নিয়ে আমি পুলিশের ভাত খাবো। দূরে উপস্থিত সব মানুষ ছায়াদের বাড়ির দিকে তাকায়। নির্ঝরের হৃদয়ের কম্পন কিছুটা সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল সামনের দৃশ্য দেখতে পেয়ে। ছায়ার হাতের লিচুগুলো মাটিতে পড়ে গেছে। ভয়ে গলার স্বর গলায় আটকে গেছে ছায়ার। তৌফিক হাসান দৌড়ে আসবে এমন সময় নির্ঝর হাত আটকে ধরে তৌফিক হাসানের। আরে এমপি সাহেব, আমার মেয়েটা। শান্ত হন তৌফিক হাসান, ওকে জানতে দেওয়া যাবে না, ওটা আপনার মেয়ে, না হলে আরো ভয়ঙ্কর হয়ে যাবে। নির্ঝর তার গার্ডদের ইশারা করে, তারা তৌফিক হাসানকে নিজের সাথে নিয়ে যায়। নির্ঝর নিজেই এক পা করে এগিয়ে আসতে থাকে। কি ব্যাপার এমপি সাহেব, এক পাও এগোবেন না, আমি মেরে ফেলবো এই মেয়েকে। ছায়ার গলায় চাকু জোরে ধরে, সেখানে একটা ক্ষত হয়ে যায়। মাত্র এই কয়েক ঘন্টায় ঘটনা এতদূর এগোবে এখানকার কেউই কল্পনা করতে পারেনি। ছায়ার গলা কেটে রক্ত বের হয়। ছায়া চোখ বন্ধ করে ব্যথার শব্দ করে। ছায়ার ব্যথায় আহ করে ওঠাটা নির্ঝরের বুকে গিয়ে লাগলো। নির্ঝর একটু কাছে এগিয়ে আসে। কি লাগবে অভি, বল আমাকে। এসব জমির জাল দলিল ফেরত চাস, তাই তো? হ্যাঁ, ফেরত চাই আমি সবকিছু। লক্ষ টাকা খরচ করেছি এর জন্য আমি। সমস্যা নেই, আমি তোকে সব ফেরত দেব। কিভাবে দিব তুমি? অভিক চিল্লিয়ে ওঠে। পেছন থেকে পুলিশ অভিকের হাতে শ্যুট করেছে। অভির হাত থেকে চাকুটা মাটিতে পড়ে গেছে।
নির্ঝর সেই সুযোগে ছায়াকে নিজের শক্ত বাহুতে আবদ্ধ করে নেয়। ছায়ার ছোট্ট শরীরটা ভয়ে কাঁপছে। ঠিক আছিস তুই? আমার ভয় করছে নির্ঝর ভাই। কিছু হবে না, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। পুলিশ অভিকে হ্যান্ডকাপ পরায়। এর মধ্যে সবাই সেখানে দৌড়ে চলে আসে। নির্ঝর ছায়াকে নিজের বাহুতে খুবই সাবধানে আগলে রেখেছে। ছায়াকে সে অনুভব করাতে চায় ছায়া এখন নিরাপদে আছে। তৌফিক হাসান দৌড়ে আসে মেয়ের কাছে। ছায়ামা, আব্বা। নির্ঝর নিজের বাহুডোর থেকে ছায়াকে আলগা করছে না। ছায়া নির্ঝরের মুখের দিকে তাকায়। নির্ঝর চারদিকে দেখে বুঝতে পারে সব কিছু। ছায়াকে ছেড়ে দেয়। ছায়া তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। তুই বাইরে কেন এসেছিস? আব্বা আমি তো আসতে চাইনি। ছায়ার পুরো কথা শেষ হতে না হতেই তমা বলে, মিথ্যে কথা বলিস কেন? আমি তো বললাম অত মানুষ যাওয়া লাগবে না, আমাকে টেনে নিয়ে গেলি। এখন যদি কিছু হয়ে যেত? ছায়া নিজের আব্বাকে জড়িয়ে ধরে রাখে। এত কিছুর মাঝে রাবেয়া বেগমও বেরিয়ে আসে। তিনি ঘরে কিছু কাজ করছিলেন। ঘটনা এত দ্রুতই হয়ে গেছেন তিনি বুঝতেই পারেননি কিছু। ধন্যবাদ নির্ঝর বাবা, তুমি যদি বুদ্ধি না করতে আমার মেয়েটার কি হতো। সমস্যা নেই, ওকে ঘরে নিয়ে যান, ভয় পেয়ে আছে। আর রবির খবর আমরা দেখছি। আর গ্রামবাসী সব কৃষক চাচাদের উদ্দেশ্য করে বলছে, কাল কিংবা পরশু আপনাদের সকলের সঠিক দলিল আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। নির্ঝরের কথা শুনে সবাই নির্ঝরকে দোয়া করতে থাকে। আল্লাহ তোমার ভালো করুক, বেঁচে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো ইত্যাদি। নির্ঝর সেখান থেকে চলে আসে। তৌফিক হাসান ছায়াকে ঘরে নিয়ে আসে। ছায়ার গলায় ব্যান্ডেজ করে দেয়। রাবেয়া বেগম ছায়াকে এতগুলো বেশি কথা শোনালো। এদিকে তমা জ্বলে পুড়ে যাচ্ছে। নির্ঝরের বাহুডোরে ছায়াকে দেখে তার সহ্য হচ্ছিল না, মোটেও সহ্য হচ্ছিল না। আসলে সেখানে সব কাগজ এবং কানুনের প্রমাণ সাক্ষী সব এটাই বলছে যে মেয়রের ভাই জাল দলিল করেছে। এসিল্যান্ড যখন বিচার দেয় যে এই জমি দুস্থ কৃষকদের ফেরত দেওয়া হবে এবং মেয়রের ভাইয়ের ছেলে এবং অভি যে এই জাল দলিল করেছে তাকে জেলে দেওয়া হবে, তখনই অভি বিপদের মুখে পড়ে বিষধর সাপ যেমন পাগল হয়ে যায় সেও ওই রকম পাগল হয়ে যায়। পাশাপাশি তাকিয়ে কিছু দূরে ছায়াকে একা দেখতে পেয়ে শিকারটা ছায়াকেই করে। নির্ঝর সেখান থেকে কৌশলে ছায়াকে বাঁচায়। ছায়ার একটা খুব ভালোই অভ্যাস আছে, ছায়া কখনো সব কিছু মনে রাখে না। আজ সকালেই তার সাথে এত কিছু ঘটে গেল, ছায়া তা ভুলে টুলে গুলাই খেয়েছে সব। রাবেয়া বেগম ছায়ার অনেক খেয়াল রেখেছে সারাদিন। ছায়ার কাটা ক্ষত বেশ শুকিয়ে গেছে। রাতে ছায়াদের বাড়িতে রাবেয়া বেগম দেশি মুরগি রান্না করেছে। ছায়া তার মায়ের হাতের মুরগির এই কষা মাংসটা ভীষণ পছন্দ। ছায়া খুবই মজা করে তার রাতের খাবার শেষ করে। তারপর আব্বার থেকে ফোনটা নিয়ে গেম খেলতে বসে। আজ বেশি পড়ালেখা করেনি ছায়া। সবাই এত আদর করেছে আজ। ছায়াদের বাড়িতে 4টা রুম, ওপরে 2টা। ছায়া আলাদা রুমে থাকে। অবশ্য এই সিদ্ধান্তটা তমা ছায়ার সাথে এক রুমে থাকবে না, তাই ছায়াও আর জোরাজুরি করেনি। ছায়া দিব্যি গেম খেলছিল, এমন সময় ছায়ার বাবার ফোনে একটা মেসেজ আসে। ছায়া, ফোনটা তুই তুলবি, আব্বার কাছে দেওয়ার সাহস করবি না। ছায়া মেসেজটা পড়ে অবাক হয়। এরপরেই ফোন আসে তার আব্বার ফোনে। ছায়া ফোনটা রিসিভ করে। গাধি। আমি গাধি না। তোদের বাসার পেছনে বকুলতলায় আয়। কেন আসবো? তুই কি চাস কিছুদিন আগে যে গণিতে 2টো রসগোল্লা পেয়েছিস সেই খাতাটা আমি এখন তৌফিক চাচাকে নিয়ে দেখাই? এই না না, কেন এমন করবেন নির্ঝর ভাই? তাহলে চলে আয় দ্রুত। এত রাতে কিভাবে বের হব আমি? বের হবি কিভাবে আমি জানি না, বের হবি তাই জানি। আর হ্যাঁ, মেসেজটা ডিলিট করে বের হ। কথাটা বলে নির্ঝর ফোন কেটে দেয়। ছায়া পড়ল আরেক ফ্যাপড়ে। কি জ্বালায়ে! ছায়া ভালো করে দেখে আশেপাশে মা বাবা এখন এখানে আসবে না। তমা তার ফোন নিয়ে রুমে বসে বসে দেখছে, সেও খেয়াল করবে না। ছায়া ওড়নাটা নিয়ে হালকা হালকা পা ফেলে বাড়ির পেছনের বকুল গাছের তলায় চলে আসে। চাঁদের আলোয় পরিষ্কার এক সুদর্শন উঁচু যুবককে দেখা পাচ্ছে ছায়া। কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে ছায়ার জায়গা থেকে নির্ঝরকে।
সাদা শার্টের বুকের ওপরের বোতাম 3টা খোলা। নির্ঝর হাতে একটা সিগারেট, যার ধোঁয়া বাতাসে মিশে যাচ্ছে নির্ঝরের প্রতিটা ফু দেওয়াতে। ছায়া আস্তে করে নির্ঝরের পাশে গিয়ে দাঁড়ায়। প্রিয় নারীর শরীরের ঘ্রাণ নির্ঝরকে পাশে ফিরতে বাধ্য করে। ছায়াকে দেখে হাতের সিগারেটটা মাটিতে ফেলে দেয় নির্ঝর। ছায়ার কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে আসে। কি করছেন? নির্ঝর কোনো কথা না বলে ছায়ার গলায় হালকা হাত দেয়। ব্যথা আছে? না। নির্ঝর নিচু হয়ে ছায়ার গলায় ক্ষত স্থানে ঠোঁট ছোঁয়ায়। ছায়ার শরীর কেঁপে ওঠে। ছায়ার এই কম্পন নির্ঝরকে নিজের কাছে টানছে। নির্ঝরের মনের মাঝে বাসা বেঁধে থাকা সুপ্ত কামনাগুলো কেমন নাড়া দিয়ে উঠছে নির্ঝরের শরীরে। ছায়ার কাঁপা কাঁপা ছোট্ট সেই শরীর নিজের বাহুতে আটকে ফেলে নির্ঝর। ছায়া নিজেকে ছাড়বার আপ্রাণ চেষ্টা করছে। কোনোভাবেই এই শক্ত বাহুডোর থেকে নিজেকে আলগা করতে পারছে না ছায়া। কি করছেন? ছাড়ুন। নির্ঝর ছায়ার হাত দুটো এক হাতে বন্দি বানিয়ে অন্য হাতে ছায়ার ঘাড় ধরে নিজের দিকে নিয়ে এসে ছায়ার ঠোঁট জোড়া দখল করে নেয়। পরম ভালোবাসায় সেখানে নিজের ছাপ ফেলতে থাকে। ছায়া নিজেকে বড্ড ছাড়াতে চেষ্টা করছে। নির্ঝর তার মনের মাঝে এতগুলো বছর ধরে যে বাসনা পুষে রেখেছিল তা যেন আজ সুদে আসলে মিটিয়ে নিচ্ছে। ঠোঁটের ওপরে আক্রমণ আর অত্যাচারে ছায়ার দম বন্ধ হয়ে আসার উপক্রম। নির্ঝর যখন টের পায় ছায়া আর নিঃশ্বাস নিতে পারছে না, তখন ছায়ার ঠোঁট জোড়া ছেড়ে ছায়ার মুখের দিকে তাকায়। মেয়েটা লাল হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে তার বুকের মাঝে থেকেই। নির্ঝর ছায়ার এলোমেলো চুলগুলো সরিয়ে দেয় কপাল থেকে। এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করেছে নির্ঝর। এই মিষ্টি গোলাপি ঠোঁট দুটো নির্ঝরের যে আজ থেকে ভীষণ প্রিয় হয়ে গেল। তবে কি সামনে আসা দিনগুলো ছায়ার জন্য আরও কঠিন হবে? নির্ঝর বাঁকা হাসে। চাইলে এখানেই ছায়াকে ঘণ্টাখানেক সময় আটকে তার ভালোবাসার অত্যাচারগুলো সে করতে পারে, কিন্তু এখন সেটা নির্ঝর করবে না। বাচ্চা মেয়ে এইটুকু নেওয়াও শিখুক, এরপরে না হয় অন্য কিছু। নির্ঝর ছায়ার হাত ছেড়ে দেয়। ছায়া দূরে সরে আসে। বকুল গাছের নিচে থেকে একটা বড় প্যাকেট বের করে নির্ঝর। প্যাকেটটা ছায়ার হাতে ধরিয়ে দেয়। এতে কি? আমি নেব না। বেশি কথা বলে এখনই তুলে নিয়ে যাবো বাড়িতে। মানে কি? আব্বাকে ডাক দেবো কিন্তু। যা ইচ্ছে কর, যা বাড়ি যা, এগুলো নিয়ে যা। ছায়া বাধ্য মেয়ের মতো প্যাকেটটা নিয়ে বাড়ির দিকে চলে আসে। ছায়ার মাথা থেকে ওড়নাটা নিচে পড়ে গেছে। ছায়ার শরীরটা যতটা সময় না দৃষ্টির অগোচরে গেছে, নির্ঝর ততটা সময় ছায়াকে দেখছে। ছায়া খুবই আস্তে ধীরে নিজের রুমে চলে আসে। প্যাকেটটা বিছানায় রেখে আব্বার ফোনটা হাতে নেয়। নির্ঝরের মেসেজটা আবার চেক করে। না, সে ডিলিট করেছে। এবার আব্বাকে ফোনটা দিতে হবে। তৌফিক হাসান মেয়ের থেকে ফোনটা নিয়ে বলে, যাও মা, অনেক সময় ফোন দেখছো, এবার ঘুমাও গিয়ে। আচ্ছা আব্বা। ছায়ার রুমে চলে আসে। দরজা লাগিয়ে প্যাকেটটায় হাত দেয়। খুলে দেখে সেখানে লিচু ভর্তি। ছায়া অবাক হয়ে যায়। আসলে সকালে ছায়ার ছোট্ট হাত ভর্তি লিচু ছিল, যেগুলো পড়ে যায় এবং মানুষের পায়ের নিচে পড়ে তা নষ্ট হয়ে যায়। ছায়া লিচুগুলো সামনে বসে পড়ে। উনি কি করে জানলো আমার লিচু খেতে মন চাইছিল? আর উনি কিভাবে জানলো ওই সময় আব্বার মোবাইলটা আমার হাতে? ছায়ার সামনে এখন লিচু, ছায়ার প্রিয় ফল। এত এত ভাবনা বাদ দিয়ে ছায়া লিচু ছিলে খাওয়া শুরু করে। বেশ কয়েকটা লিচু খেয়ে ছায়া খোসাগুলো ময়লা ঝুড়িতে ফেলে প্যাকেটটা টেবিলে রেখে মশারি টানিয়ে শুয়ে পড়ে। নির্ঝরের চোখে আজ ঘুম নেই। বারবার ওই বেনিওয়ালি ছোট্ট মেয়েটার ওই গোলাপি ঠোঁট এবং কাপা শরীরের কথা মনে পড়ছে তার। কি আছে ওই বাচ্চা মেয়েটার মধ্যে, যা এই দুনিয়ার কোনো মেয়ের মাঝে খুঁজে পায়নি নির্ঝর। নির্ঝর নিজের ওপরেই হাসতেছে। একজন এমপি হয়ে রাতের আধারে সে কিনা বাচ্চা একটা মেয়েকে লিচু দিতে চায়। ভাবা যায় এ কথা? ভালোবাসলে কত কিছুই না করতে হয়। ভোর রাতের দিকে নির্ঝরের চোখে ঘুম নেমে আসে। সারাটা রাত নিজের ফোনের ছায়ার প্রতিবিম্ব দেখে কাটিয়ে দিয়েছে নির্ঝর। ভালোবাসা বড্ড পাগল পাগল হয়, তাই না? সকাল 10টা। ছায়া ঘুম থেকে উঠতে আজকে লেট করেছে। স্কুলে আজ সে যাবে না। বিকালে কোচিং আছে ছায়ার।
খাবার খেয়ে সেই কোচিংয়ে পড়া পড়তে বসে ছায়া। টেবিলে বসে বইটা খুলে 30 মিনিট পড়ালেখা করতে না করতেই তমা ছায়ার রুমে আসে। কিরে বেনিওয়ালি, কি করছিস? তুমি আমাকে বেনিওয়ালি বলো কেন আপু? কারণ তোর চুলগুলো এত গোছ আর লম্বা বেনি করলে অনেক মোটা আর লম্বা হয়। ধুরো, ভালো লাগে না। বিকেলে কোচিং আছে তাই পড়া পড়ছি। ও আমার জন্য কালকে মেলাগুলো বেশি কথা শুনছিস, তার জন্য সরি। তুমি মিথ্যা কেন বললে? মিথ্যা বলে পাপ হয়। তুই চুপ থাক। এগুলো কি রে? কোনগুলো? তমা লিচুর প্যাকেট হাতে নিয়ে ছায়ার সামনে আসে। এগুলো কি? লিচু। কে দিল? কে দিল? কে দিল? কালকেও তো ছিল না লিচু। আমি এনেছি লিচু। পেছন থেকে তৌফিক হাসান বলে ওঠে কথাটা। আসলে তিনি কাল লিচু এনেছিলেন, তবে নির্ঝর যে লিচু পাঠিয়েছে তা তিনি জানেন না। ও আচ্ছা। আব্বা, তা আমাকে দিলে না কেন? কে বলছে সবার জন্য এনেছি? তমা হেসে সেখান থেকে লিচু নিয়ে বাইরে চলে যায়। ছায়ামা, ব্যথা কমেছে? হ্যাঁ আব্বা, কমেছে। কি লেখাপড়া করছো? বাবা, বিকেলে গণিত পড়া আছে। আচ্ছা, বুঝতে পেরেছি, পড়ো মা। তৌফিক হাসান চলে যান সেখান থেকে। ছায়া পেছনে ফিরে ওই রকমই একটা লিচুর প্যাকেট। ছায়া বুঝতে পারে তার আব্বা আরেকটা লিচুর প্যাকেট এনেছিল। ছায়া লিচুগুলো থেকে কিছু লিচু টেবিলে এনে বসে। লিচুগুলোর দিকে তাকালে কালকে রাতের কথা মনে পড়ে। কালকের রাতে ছায়ার জীবনে ভীষণ একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। ছায়ার গালটা ছায়ার অজান্তেই লাল হয়ে গেছে। ছায়া এসব অনুভূতির সাথে পরিচিত নয়। দিনটা এভাবেই কেটে যায়। চৌধুরী বাড়িতে আজ নিরিবিলি পরিবেশ। নির্ঝর এমপি হওয়ার কারণে নানা ধরনের মানুষ চৌধুরী বাড়িতে আসা যাওয়া করে। সব সময় মানুষ থাকে চৌধুরী বাড়িতে। অমিনা বেগম সব সময় একটা কাজের বুয়া রান্নাঘরে লাগিয়ে রাখে সবাইকে চা বানিয়ে দিতে। সবাইকে তিনি চা বানিয়ে দেয়। অমিনা বেগম তার বাড়ি থেকে কাউকে না কাউকে না খাইয়ে পাঠায় না। তবে আজ সকাল থেকে নির্ঝর বাড়িতে ঘুম থেকে ওঠেনি, অফিস যায়নি, তাই আজ সব নিরিবিলি। নির্ঝরদের বাড়িতে একটা ওয়েটিং রুম আছে। সেখানে এখন অনেকগুলো মানুষ এসে বসে আছে, কারণ নির্ঝর বাড়িতে আছে। সবাই চায় একটু দেখা করতে, সবার সমস্যার কথা বলতে। অমিনা বেগম মেইডদের দিয়ে তাদের ঘরে চা আর বিস্কুট পাঠায়। ফোনে ভাইব্রেটর বারবার বাজছে। বিরক্ত হয়ে নির্ঝর ফোনটা হাতে নিয়ে চোখ খুলে তাকায়। হ্যালো। অফিস থেকে। ঠিক আছে। নির্ঝর ফোনটা কেটে দেয়। 1টা বাজে। এত বেলা পর্যন্ত ঘুমালো নির্ঝর। উঠে ফ্রেশ হয়ে গোসল করে নিচে আসে। মা, ও মা। অমিনা বেগম ছেলেটাকে দৌড়ে আসে। এই তো বাবা, কি হয়েছে? খেতে দাও। বস বাবা, আমি এই তো খাবার দিচ্ছি। অমিনা বেগম খাবার টেবিলে রাখে একে একে সব। নির্ঝরকে খাবার বেড়ে দিচ্ছে। নির্ঝর খাওয়া শুরু করে। এর মাঝে নির্ঝরের বাবা সেখানে উপস্থিত হয়। কি ব্যাপার, আমার ছেলে আজকে আমাদের সময় দিচ্ছে? তেমন কিছু না বাবা, ঘুমতে করতে লেট হয়েছে। নির্ঝরের বাবা ছেলের পাশে বসে। অনিমা, খাবার দাও। আমিনা বেগম স্বামীর প্লেটে খাবার তুলে দেয়। তা বাবা, তোমার সাথে কি খোরশেদ সাহেব কোনো কথা হয়েছে? কি ব্যাপারে বাবা? ওনার মেয়ে রোজের ব্যাপারে। রোজ কে? খোরশেদ সাহেবের একমাত্র মেয়ে। আমি তা দিয়ে কি করব? আসলে বাবা, মেয়েটা বেশ সুন্দরী আর শিক্ষিত। আর খোরশেদ সাহেব আমাদের পাশের জেলার এমপি। বাবা, তুমি কি ভুলে যাচ্ছ? কি ভুল বললাম আবার? আসলে নির্ঝরের বাবার ভুলার রোগ আছে। বয়সের সাথে সাথে এই রোগটা হঠাৎ করেই তার মাঝে উৎপত্তি হয়েছে। ডক্টর দেখাচ্ছে, তবে ডক্টর বলেছে এটা ঠিক হবে না। উনি যদি সব কিছু ভুল বন্ধ করে দেন তবে ওনার ব্রেনে চাপ পড়তে পারে, উনি স্ট্রোক করতে পারেন। সেই জন্যই নির্ঝর বাবার আসনে এত কম বয়সে এমপি হয়ে বসেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীও চেয়েছিলেন নির্ঝরকে তার বাবার আসনে বসাতে। অমিনা বেগম স্বামীর দিকে তাকিয়ে বলেন, চুপচাপ খাওয়া শেষ করে রুমে এসো, আমি মনে করিয়ে দিচ্ছি। নির্ঝরের বাবা বুঝতে পারে তার কোনো ভুল হচ্ছে এখানে, তাই তিনি চুপচাপ স্ত্রীর কথা মেনে নেয়। প্রেয়নের রাগ সম্পর্কে তার ভালোই খবর আছে। তার ছেলের স্বভাব, এটা তিনি চাইলেই ভুলতে পারবেন না। সবাই খাওয়া শেষ করে নির্ঝর বেরিয়ে যায়। অমিনা বেগম মেয়েদের সব গোছাতে বলে রুমে চলে যায়। বিকাল 4টা।
বই খাতা গুছিয়ে ব্যাগ ঘাড়ে দিতেই ইরা আসে ছায়াকে ডাকতে। ইরা ছায়ার বান্ধবী, একসাথে বিকালের কোচিং করে তারা। ছায়া আব্বার থেকে 20 টাকা নিয়ে ইরার সাথে বেরিয়ে আসে। দুজন হাঁটতে হাঁটতে চলে আসে কোচিংয়ের পড়া শেষ করতে করতে 5:30 বেজে যায় ওদের। ইরার কিছু কাজ আছে লাইব্রেরিতে, তাই সে ছায়াকে নিয়ে লাইব্রেরিতে আসে। ছায়া সেখান থেকে স্কুল কার্ড দেখিয়ে দুটো বই ধার করে নিয়ে আসে। আসলে চঞ্চল মেয়েটা বই পড়তে ভীষণ ভালোবাসে। তাদের দুজনের কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়। আর এই ইরা, সন্ধ্যা হয়ে গেল, চল দ্রুত বাড়ি যাই। হ্যাঁ চল চল, আসলে দেরি হয়ে গেল। আমার তো সামনে বাড়ি, তোরটা দূরে। দুজন হাঁটা ধরে। ইরার বাসার সামনে আসতেই আজান দেয়। সারা ইরাকে বিদায় দিয়ে চোট পায়ে হাঁটা ধরে। নির্ঝর অফিস থেকে কাউকে কিছু না বলেই বেরিয়ে যায়। তার ভালো লাগছে না এসব। আসলে কালকে রাতের পর থেকে শুধু ছায়াকেই দেখতে মন চাইছে, অন্য কোনো কাজে মনই বসছে না তার। নির্ঝরের রাস্তা দিয়ে আসছিল, সেটা ছায়াদের বাসার দিকেই যাচ্ছে। নির্ঝরের সামনে এগিয়ে আসতেই তার বেনিওয়ালি গাধির দর্শন পায়। পৃথিবীর আলো নিভু নিভু ভাব। এমন সময় বেনিওয়ালি গাধিটাকে বাইরে দেখে রাগে কপাল কুঁচকে আসে নির্ঝরের। চোয়ালটাও শক্ত হয়ে যায়। ছায়া তো বিন্দাস মনে বাড়ির দিকে হাঁটছে, কিন্তু বাচ্চা ছায়া সে কি জানে সামনে তার জন্য রাজ দাঁড়িয়ে আছে। এই রাস্তার পাশেই একটা লিচু বাগান, সেখানে মানুষ পাহারা বসানোর জন্য বানিয়ে রেখেছে কাচারি ঘর। ছোট্ট একটা কাচারি ঘরে মানুষ থাকে লিচু পাহারা দিতে। এখন যে লিচু ফুরিয়ে গেছে, এই জন্য সেখানে আর কেউ থাকে না। তবে এই বাগানটাও চৌধুরী বাড়ির, তাই কেউ সচরাচর আসে না। আর এখন তো পুরাই ফাঁকা। নির্ঝরের খপ্পরে পরে ছায়া এত দ্রুত এই কাছারি বাড়িতে এসেছে তা তো ছায়া বুঝতেই পারল না। এই সমস্যা কি, ছাড়ো না আমায়। এখানে কি করছিস? কোচিং থেকে বাসায় যাচ্ছি। তোর কোচিং যে 5:30 শেষ হয়ে যায়, এখন এই 6:40 তুই এখানে কি করছিস? লাইব্রেরি গিয়েছিলাম। সত্যি কথা বল। সত্যি কথাই বলছি নির্ঝর ভাই। তুই সবসময় ভাই ভাই কেন করিস? ছায়ার বাহু জোরে জোরে চেপে। আমি তো ব্যথা পাই। আপনি এত বড়, ভাই বলবো না তো কি বলবো? তাও এটা আবার কে? বোনের শ্বশুর। তোর আমাকে দেখে বোনের শ্বশুর মনে হয়? ও মা, তা কখন বললাম আমি? মাত্রই বললি। কি চান? আব্বা আমার রাগ করবে না। নির্ঝর এবার ছায়াকে বেশ আস্তে পৃষ্ঠে জড়িয়ে বলে, চাই তো অনেক কিছু, বাবা কি তা সব? আপনার মতো টাকা থাকলে আমিও যে কত কিছু চাইতাম। নির্ঝর রোমাঞ্চ ভুলে ছায়ার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। একটা ছেলে ওকে এভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, তাতে কোনো ভয়ই নেই। তোর ভয় লাগছে না? ভয় কেন পাবো? আমি এভাবে তোকে ধরে রেখেছি। না, আসলে অন্য কেউ হলে ভয় পেতাম। কেন বলতো? জানি না, ভয় লাগে না আপনি কাছে আসলে। ছায়ার সরল মনের সোজা কথাটা নির্ঝরের হৃদয়ে শীতল বাতাস বইয়ে দিল। প্রিয়তমা তাহলে তার প্রেমে একটু পড়েছে। নির্ঝর ছায়ার ঠোঁটে 2টা চুমু খায়। আপনি এটা কি করেন নির্ঝর ভাই? এরকম করা উচিত নয়। আমি একটা মেয়ে। সেটাই তো, তুই একটা মেয়ে আর তুই আমার ব্যক্তিগত সম্পদ, তাই এটা আমি করতেই পারি। কিভাবে? এত কিভাবে জানার দরকার নেই, চল বাড়ি দিয়ে আসে। নির্ঝর ছায়াকে নিয়ে ছায়ার বাসার দিকে হাঁটা ধরে। পিছনের দিকে বাজার, ছায়াদের বাড়িটার দিকে চলে গেছে একটা ছোট্ট রাস্তা। ছায়াদের বাসার পাশেই বিল, আর পাশেই রাস্তা। ছোট্ট রাস্তা দিয়ে হেঁটে উঠে বড় রাস্তা যেটা বাজারের দিকে গেছে। আপনি আমার সাথে আসছেন, কেউ কিছু বলবে না? আমি তোর মতো বাচ্চা না, কে কি বললো তার পরও করি না। আর তুই কি রাত্রে বলে একা একা যেতে চাইছিস? না না, চলুন, আমার সাথে দেখা করে যাবেন, কিন্তু আমার সুন্দর চা বানায়। চল সামনে দেখ। নির্ঝরের বলার আগেই ছায়া হোঁচট খেয়ে পড়ে যায়। ভালো লাগে না। ভালো কেন লাগবে? বললাম সামনে থাকা। ব্যথা পেয়েছি। নির্ঝর ছায়াকে টেনে তোলে। কোথায় ব্যথা পেয়েছিস? পায়ে, আঙুলে। কোলে নেব? না না, চলেন। ছায়াদের বাসার উঠান থেকে পরিষ্কার এর দৃশ্য দেখা যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে দুটো হিংসাত্মক চোখ নির্ঝর আর ছায়ার কাজগুলো পর্যবেক্ষণ করলো ভালো করে। রাগে সে হাত দিয়ে জামা খামচে ধরে। নির্ঝর ছায়াকে নিয়ে ছায়াদের বাড়ি চলে আসে। তমা যেন আগে থেকেই ওখানে ছিল।
নির্ঝরকে দেখে দৌড়ে চলে আসে। নির্ঝর, আপনি আমাদের বাসায় হঠাৎ করে? কেন, আশাটা কি বারণ? না, সেটা না। তমা, আমি তো তোমার থেকে বয়সে বড়, তাহলে আমাকে ভাই বলো, ভালো শোনাবে। তমার চেহারার হাসিটা হারিয়ে যায় নির্ঝরের কথা শুনে। এরই মাঝে রাবেয়া বেগম ঘর থেকে বেরিয়ে আসেন। নির্ঝর বাবা, তুমি ছোঁয়াকে নিয়ে? চাচি বান্ধবীদের সাথে লাইব্রেরিতে গিয়েছিলেন, অতপর একা একা আসছিল রাস্তা দিয়ে, অন্ধকারের মধ্য দিয়ে। বাচ্চা, তুই স্যারের ফোন দিয়ে বাবাকে ফোন দিতি। কিভাবে দেবো, আমি তো বেরিয়ে আসছিলাম। বাবা এসো, ঘরে এসো। এখন না চাচি। বাবা, আমার অনুরোধ, এসো। নির্ঝর রাবেয়া বেগমের কথা ফেলতে পারে না। তৌফিক হাসান এখন বাড়িতে নেই। রাবেয়া বেগম নির্ঝরকে ঘরে বসায়। নির্ঝর চারদিকে দেখে। ছায়ার মা অত্যন্ত গোছগাছ মহিলা, সব কিছু গুছিয়ে রাখে নিজ হাতে। ছায়া, নির্ঝরের কাছে বস, আমি চা নিয়ে আসি। মা, ওর কেন বসা লাগবে? আসছি, জামা পাল্টে হাত মুখ ধুয়ে আয়, আমি বসছি। তোমার কথায় রাবেয়া বেগম কিছুটা বিরক্ত হয়, কিন্তু তাও নির্ঝরের সামনে কিছু বলে না। তিনি রান্নাঘরে চলে যায় চা নাস্তা বানাতে। ছায়ার রুমে চলে যাবে যখন নির্ঝর ছায়াকে টেনে ধরে, ফিসফিস করে বলে, বিনুলে গাধি, দ্রুত আসুন, নাহলে চাচিকে সুন্দর একটা কাগজ দেখাতে বাধ্য হব। আপনার কাছে কি ওই রেজাল্ট সবসময় থাকে? হ্যাঁ, জীবনের প্রথম শূন্য পেলে থাকবে না। তমা নির্ঝর আর ছায়ার এত কাছাকাছি দৃশ্য দেখতে পারছে না, তাই সে কিছুটা চিল্লিয়ে ওঠে। ছায়া, কি হয়েছে আপু? তুই রুমে যাবি না। ছায়াকে এইভাবে ধমকাও কেন তমা? নির্ঝরের আচমকা কণ্ঠ শুনে তমা বেশ অবাক হয়ে যায়। আসলে ও আসলের ফসলও নেই। আমি উঠছি, চাচিকে বলো চলে গেছে নির্ঝর ভাই। নির্ঝর কাউকে কোনো কথা না বলতে দিয়েই চলে যায়। ছায়া অবাক হয়ে যায়। তারপর মাকে ডেকে বলে নির্ঝর চলে গেছে এবং নিজের রুমে চলে যায়। তমা সেখানেই দাঁড়িয়ে আছে, ভীষণ রাগ হচ্ছে তার এই মুহূর্তে। ছায়া রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। নির্ঝর ছায়াদের বাড়ি থেকে বের হয়ে হাঁটা ধরে সামনের দিকে। পকেট থেকে একটা সিগারেট বের করে সেটা জ্বালায়। তমার ব্যবহার ছায়ার প্রতি নির্ঝর সহ্য করতে পারে না। ডগিং মেয়ে এমন করে কেন সব সময়? ভীষণ রাগ হয় নির্ঝরের। মাঝে মাঝে মনে হয় ঠাটিয়ে চড় বসিয়ে দেয়, কিন্তু কি আর করার, যা সব সময় মানুষ চায় তা কি পায়? সামনের দিকে এগিয়ে যেতেই নির্ঝর তৌফিক হাসানকে দেখতে পায়। তাকে দেখে হাত থেকে সিগারেটটা ফেলে দেয়। বাবা নির্ঝর আমাদের বাড়ির দিকে। এমনি চাচা, আপনি কোথায় যাচ্ছেন? আমি বাড়ির দিকে যাচ্ছি। তোমায় যে কি বলে ধন্যবাদ জানাবো, তুমি না থাকলে আমার ছায়া মার যে সেদিন কি হতো। আমি থাকতে আপনার ছায়া মার কিছু হবে না, বিশ্বাস রাখুন। নির্ঝর চৌধুরী নিজের জিনিস যত্ন করতে জানে। কথাটা বলে নির্ঝর এগিয়ে যায় সামনের দিকে। তৌফিক হাসান নির্ঝরের প্রতিটা শব্দের মানে ভালোই বুঝতে পারে, কিন্তু তিনি নিরুপায়। শক্তি বা বুদ্ধি দুটোতেই নির্ঝর তাদের থেকে এগিয়ে।